চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মানবাধিকার কর্মী এস.এম. হুমায়ুন পাটোয়ারির কাছে। আবারও ফিরে এলাম হুমায়ুন ভাই আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে পরিবর্তন এসেছে, সময় পাল্টে গেছে, নতুন এক পথে হাঁটছে বাংলাদেশ। নতুন বাংলাদেশকে নিয়ে নতুন করে আমরা সবাই ভাবছি এবং আপনারা অনেকেই যারা প্রবাসী বাঙালি ছিলেন তারা দেশে ফিরে আসছেন। যারা বিদেশে প্রবাসীদেরকে নিয়ে কাজ করেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তারা নতুন করে বাংলাদেশিদের নিয়ে ভাবার সুযোগ পাচ্ছেন। একটু জানতে চাই যে দীর্ঘদিনের প্রবাস জীবন মানে পার করার পরে এতদিন পর বাংলাদেশে ফিরে এসেছেন, কেমন লাগছে? আসলে নতুন বাংলাদেশে আমরা যে ফিরে আসছি এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলতে পারছি, লিখতে পারছি, এটাই হচ্ছে প্রথম ভালো লাগা এবং আমাদের সন্তুষ্টির জায়গা। আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশকে নিয়ে প্রতিটি ক্ষণে প্রতি মুহূর্তেই আমরা বাংলাদেশকে অনুভব করি, বাংলাদেশকে নিয়ে ভাবি, চিন্তা করি। এখন যে নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ আমরা এখন বলছি, দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে আমরা নতুন করে কিছু করার, নতুনভাবে উন্নয়ন, দেখুন এই বিগত 15 বছরে আমরা উন্নয়নের অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড এবং প্রিভিয়াস রেজিম চলে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে উন্নয়নের ওগুলা গল্পের মধ্যেই সীমিত ছিল। সত্যিকার উন্নয়ন আসলে হয়নি। যেমন আমাদের সুশাসন আসেনি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, আমাদের নিরাপত্তা আসেনি। এখনও একজন মেয়ে এখনও রাতের বেলা আপনি স্টুডিও থেকে রাত 12টার পরে একা আপনি বাসায় যেতে আপনি ভয় পাবেন। এই ভয়মুক্ত বাংলাদেশ তৈরি করাটাই হচ্ছে আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ এবং আমরা মনে করি আমরা সবাই যদি আমরা কাজ করি আমরা এই ভয়মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পারবো এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো এবং ধাপে ধাপে উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাব। উন্নয়ন বলতে শুধু কয়েকটি ফ্লাইওভার এবং ব্রিজ নয়, আমরা সত্যিকারের সুশাসন চাই। আসলেই তাই, মানে পথ থাকলেই হবে না বা পথ তৈরি করলেই হবে না, পথ হাঁটার জন্য মানুষকে তো দরকার, মানুষকে দরকার। পথ আমি রাস্তা বানালাম কিন্তু কেউ নির্ভয়ে হাঁটতে পারছে না, তাহলে এই রাস্তার কি মূল্য থাকতে পারে? আমি ব্রিজ বানালাম, এই ব্রিজে দিয়ে একটা গাড়ি বিনা চাঁদায়, বিনা টোল দিয়ে যদি না যেতে পারে তাহলে আমার ব্রিজের আর কেমন হলো ব্যাপারটা? বিষয়টি হচ্ছে এমন। প্রবাসী বাঙালির একটা বড় কমিউনিটির সাথে আপনার প্রতিনিয়ত কাজ করার সুযোগ হয়েছে। এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময়টা, সেই সময়টাতে তারা সবাই মিলে আসলে একতাবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে সফল করেছে। প্রবাসী বাঙালিদের আন্দোলনটা কেমন ছিল, তারা কিভাবে এর সাথে সম্পৃক্ত হয়েছিলেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। বাংলাদেশি যারা প্রবাসে আছেন, ডায়াসপোরা বলি আমরা, এখানে শুধু বাংলাদেশ বিদেশে যারা স্থায়ী হয়েছেন তারা নয়, এখানে অনেক স্টুডেন্ট আছেন, অনেক স্বল্প সময়ে যারা যান বিদেশের জন্য, 1 মাসের ট্রেনিংয়ে যান, 2 মাসের ট্রেনিংয়ে যান এবং যারা ভিজিট করতে যান, প্রবাসে থাকেন, সবাইকে মিলে আমরা এটাকে বলি ডায়াসপোরা। কর্মীরাও থাকেন, অনেক কর্মী আছেন 1 বছরের জন্য কাজ নিয়ে গেছেন, কিন্তু সবার হৃদয়ের মধ্যে বাংলাদেশটা থাকে। সবাই বাংলাদেশকে অনুভব করেন। যা আপনি যদি প্রবাসে কিছুদিন থেকে থাকেন আপনি বুঝবেন, আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশকে যতটুকু ভালোবাসেন বা অনুভব করেন, আর প্রবাসে কিছুদিন থাকার পর আপনার এই ভালোবাসাটা আরো বেড়ে যাবে, মায়াটা আরো বেড়ে যাবে। মায়ের কাছ থেকে দূরে থাকলে যা হয়, বাংলাদেশটাকে তো আমরা একটা মা মনে করি, আমাদের মা দেশমাতৃকার। তো এইখানে যখনই আমরা দেখলাম, বিশেষ করে আগের স্বৈরাচারী সরকার, ফেসিস্ট সরকার যখন আস্তে আস্তে বাংলাদেশটাকে একটা ফেসিবাদের দিকে টার্ন করলো, বিশেষ করে 2014 নির্বাচনের পরে তাদের ঔদ্ধত্য এবং ফেসিবাদ প্রতিষ্ঠার কার্যক্রমটা তারা মূলত শুরু করেছে 2014 পরে। এবং তখন মানুষের বাকস্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের সুশাসন নাই, আস্তে আস্তে প্রশাসনে দলীয়করণ হলো, বিচার বিভাগটাকে কক্ষিগত করা হলো। তখনই আমরা এবং বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায়, সরকারের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনটাকে একটি জঙ্গি আন্দোলন বলে চালিয়ে দেয়া হলো এবং বিদেশে আমাদের এই গণতান্ত্রিক কর্মীদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে প্রচার করা হলো এবং কোনো কোনো জায়গায় তারা সফল হয়েছে। বিকজ অফ তাদের কাছে লজিস্টিক্স ছিল এবং বিভিন্ন টাকার বিনিময়ে
মিলিয়নস অফ ডলার ব্যয় করে তারা বিভিন্ন সরকারি ইনফ্লুয়েন্সিয়াল লয়ার নিয়োগ করলো বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য। এটি হচ্ছে খুবই দুঃখজনক। তা আমরা এই পরিস্থিতিটাকে দেখলাম আমাদের চোখের সামনে, বিদেশে আমরা দেখি বাস্তবতা এক আর প্রচার হচ্ছে ভিন্ন। দেখা গেল কেউ ভোট দিতে গেল না। 2014 নির্বাচনে 153 আসনে কোনো ভোটই হলো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি হলো। তো আমরা দেখলাম যে আর বিদেশিদের কাছে বলা হলো জনগণ বিপুল ভোটে তাদেরকে নির্বাচিত করলো। তা এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন এমপিদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে বিদেশে দেখা করে আমরা যারা, শুধু কানাডা নয়, ওয়ার্ল্ডের সব দেশেই এই ডায়াসপোরা বাংলাদেশি যারা ছিলেন সবাই এটা চেষ্টা করেছেন, আন্দোলন করেছেন, এবং আমরা বাংলাদেশের প্রতিটি হত্যা, হামলা, মামলার বিরুদ্ধে আমরা ওইখানে আওয়াজ তুলেছি। এইভাবেই আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীরা যুক্ত হয়েছিল। প্রথমে আমি 2001 থেকে 2010 পর্যন্ত আসা যাওয়ার মধ্যে ছিলাম, 11 পর্যন্ত। 11তে আমি একদম পার্মানেন্টলি ফিরে চলে আসছিলাম। কিন্তু তারপরে যখন আবার শেখ হাসিনা যখন আস্তে আস্তে মানুষের কণ্ঠরোধ করা শুরু করলো, আমি মানবাধিকার করি, সরকারের দোষগুলো ধরা, মানবতা বিরোধী অপরাধগুলো তুলে ধরাই তো আমার কাজ, আমি একজন সমাজকর্মী হিসেবে। তো যখন দেখলাম যে আস্তে আস্তে আমাদের অনেক মানবাধিকার এবং সমাজকর্মী আক্রান্ত হচ্ছে এবং অ্যারেস্ট করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে, অধিকারের আদিলুর রহমান ভাইকে যেমন অ্যারেস্ট করলো, তখন চিন্তা করলাম যে আর থাকার আর আসলে সুযোগ নেই। তখন আবার কানাডাতে পার্মানেন্টলি এককভাবে 2010 পরে এই টানা 24 পর্যন্ত আর এখানে থাকলাম না। আর মাঝে কি একবার দেশে আসা হয়েছিল? দেশে খুব স্বল্প সময়ের জন্য, যেহেতু আমার মা থাকেন, আমার মায়ের বয়স এখন 99 বছর। মাকে দেখার জন্য মাঝে মধ্যে ক্ষণিকের জন্য আসতাম, আবার চলে যেতাম, বাট খুব নিবৃতে গোপনে আসতাম, আবার গোপনে চলে যেতাম। এখন যে মন খুলে আপনার সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এগুলা হতো না আর কি। নিজের মা এবং দেশ মা দুটোকে ছেড়েই আসলে প্রবাসে থাকা, নিঃসন্দেহে হয়তোবা বিলাসবহুল জীবনও এই না পাওয়াটাকে পূরণ করতে পারে না। আপনার তো অনেক প্রবাসীর সাথে আসলে ওঠা বসা হয়, কথাবার্তা হয়, এবং যেহেতু মানবাধিকার কর্মী আপনি, তাদের অধিকার নিয়ে আপনি নিয়মিত কাজ করেন। আপনার আশেপাশে থাকা প্রবাসী বাঙালিদের জীবনের কথা একটু জানতে চাই। দেখবেন প্রেক্ষাপট টোটালি ভিন্ন। আপনি এখন যে এখানে থাকেন, আপনি আপনার বাসায় কিছু করার প্রয়োজন হয় না, বা করার চিন্তাও নাই। আমাদের যে শিক্ষিত সমাজ, যে পড়াশোনা শেষ করে চাকরির জন্য বছর পর বছর ঘুরে, কিন্তু নিজে যে কিছু করবে সেটা কেউ ভাবে না। তো প্রবাসে যখন যাই আমরা খুবই তখন হার্ড পরিশ্রমী হয়ে যাই। আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি, আমরা দেশকে নিয়ে ভাবি, দেশে কন্ট্রিবিউট করার চেষ্টা করি, এবং আমাদের আস্তে আস্তে এই যে মনোভাবটা যে নিজেকে প্রতিষ্ঠা করা এবং নিজের পরিবারকে সার্ভ করা এবং দেশকে সার্ভ করা, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা হয়ে উঠি একজন সফল উদ্যোক্তা, আমরা হয়ে উঠি সফল একজন শ্রমিক, সফল একজন কর্মী। আপনি দেখবেন বিদেশ যাওয়ার আগের একজন মানুষ আর বিদেশে 2-4 বছর থাকার পরের একজন মানুষ টোটালি ভিন্ন। তো প্রবাসে আমরা যারা থাকি, আমরা অনেকেই আছি প্রতিষ্ঠিত মানুষ, আমরা দেশকে ভালোবাসি, দেশে কিছু করতে চাই, এবং আমি মনে করি বাংলাদেশ সরকার যদি প্রবাসীদেরকে বাংলাদেশে কিছু করার সুযোগ দেয়, একজন উদ্যোক্তা হিসেবে যেই অবস্টাকলগুলো আছে, যেই বাধাগুলো আছে, আমলাতান্ত্রিক যে বাধা, সামাজিক যে বাধা, আমাদের মননের মধ্যে যে চিন্তা, আমাদের রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন, আমাদেরকে সবসময় বলে প্রবাসী। তার মানে আমরা কোনোদিন আর দেশি হতে পারবো না। ব্যাপারটা এমন মনে হয় যে আমরা প্রবাস থেকে আসলাম আবার চলে যাব, কিন্তু কেন নয়, আমাদেরকে সুযোগ সৃষ্টি করলে আমাদের বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আমাদের বিদেশের শ্রম যেটা আমরা বিদেশে দেই, বিদেশের পুনর্গঠনে আজকে দেখেন ইংল্যান্ডের টোটাল আপনার রেস্টুরেন্ট শিল্পটা বাংলাদেশিরা চালায়। দেখেন অনেক বাংলাদেশি আছে আজকে জাপানে, কোরিয়াতে, সিঙ্গাপুরে অনেক ভালো জায়গায় অবস্থান করে নিয়েছে,
এবং ফোর্বস ম্যাগাজিনে বা ওসব দেশের হান্ড্রেডস এন্টারপ্রেনারের মধ্যে বাংলাদেশি কয়েকজন উঠে আসে। তো সেই মেধাটা যদি আমরা বাংলাদেশে কাজে লাগাই তাহলে আমরা আরও অনেক বাংলাদেশে উপকৃত হবে, অনেক বেশি করতে পারবে। বিদেশের মাটিতে বাঙালিদের অধিকার নিয়ে আপনারা আসলে কি কি কার্যক্রম পরিচালনা করছেন এই মুহূর্তে? ক্যানাডাতে মানুষের অধিকার এত স্ট্রং, তারা মানুষকে মানুষ হিসেবে দেখে, কোনো তার পদ পদবীর উপর ভিত্তি করে তাকে বিচার করা হয় না, প্রতিটা মানুষের রাইটস এনশিওর করা। কিন্তু আমরা সবসময় শঙ্কিত থাকি, আমরা লড়ে যাই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে যে মানুষের অধিকার যে ভায়োলেশন হচ্ছে, মানুষের অধিকারের যেই কমতি আছে, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানুষের স্বাস্থ্যের অধিকার, মানুষের যে মাথা গোঁজার ঠাঁই, যে গৃহ অধিকার, শিক্ষার অধিকার, এগুলো প্রতিষ্ঠা করতে গেলে আমরা চিন্তা করেছি আমাদের যে উন্নয়ন সহযোগী আছে এবং কানাডা, আমেরিকা, ইউরোপ এবং ইংল্যান্ড, এই দেশগুলোর সহযোগিতা আমাদের প্রয়োজন। এই সহযোগিতা পাওয়ার জন্য বাংলাদেশের যে অধিকার বঞ্চিত যেই শ্রেণীটা আছে তাদেরকে আমরা তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি সেখান থেকে, এবং আমরা কিছুটা সফল। এবং এই যে দেখেন বাংলাদেশে একটি যে শক্তিশালী ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, এত মানুষ হতাশ হয়ে পড়েছিল যে এত শক্ত ভাইরাস ফেসিস্ট গভর্নমেন্টকে তো আর হটানো যাবে না। আর যেখানে ইন্ডিয়ার মতো একটা দেশ এত নিবিড়ভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে নির্লজ্জভাবে, যেটা কান্ট্রি টু কান্ট্রি যে রিলেশনটা হওয়ার কথা ছিল, যে সম্পর্কটা হয়ে জনগণের সাথে যে সম্পর্কটা তৈরি করার কথা, সেটা না করে তারা শুধু এক ব্যক্তির উপর নির্ভর করেছিল। সেখানে তারা এই 16 বছর এই ফেসিবাদকে, স্বৈরাচারী সরকারকে প্রলম্বিত করেছে। সেইটাকেও আমরা বিদেশের মানুষের ভাবনাগুলো, চিন্তাগুলো, তাদের নিয়োগকৃত লবিস্টের যেই কথাগুলোকে আমরা ভুল প্রমাণিত করতে পেরেছি আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। ধন্যবাদ হুমায়ুন ভাই আজকের এই আয়োজনে আসবার জন্য, এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন। আমরা বিশ্বাস করি যে আপনার মতো মানুষদের হাত ধরে মানুষের অধিকার অবশ্যই নিশ্চিত হবে এবং তারা সুন্দর আগামী পাবে। এখন যে জিনিসটা প্রবাসীদের জন্য বা ডায়াসপোরাদের জন্য যেটা দরকার, তাদেরকে প্রত্যেককে, প্রায় 2 কোটি মানুষ এডাল্ট আছে বিদেশে সারা পৃথিবীতে, এবং এই 2 কোটি ডায়াসপোরাকে ভোটার বানাতে হবে এবং এদেরকে অ্যাডভান্স পোল হোক আর অনলাইন ভোটিং হোক, বিভিন্ন এম্বাসির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই ভোটদানের মাধ্যমে বিদেশে যেসব নাগরিক অবস্থান করছেন তাদের দেশের প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং তারা রেমিটেন্সের মাধ্যমে এবং বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবেন আমি আশা করছি, এবং বিদেশি প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকারের সত্যিকারের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সবচেয়ে কঠিন যুদ্ধটা আমাকে করতে হয় স্ত্রীর সঙ্গে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।